পূর্ব আফ্রিকার সোমালিয়াতে কিছু কুখ্যাত জলদস্যু যাদের কাজ হলো সামুদ্রিক জাহাজগুলোকে হাইজ্যাক করা আর তারপর ওই জাহাজগুলো লুট করা। ঠিক এই উদ্দেশ্যে চারজন জলদস্যু বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সমুদ্রের মাঝখানে একটি জাহাজকে হাইজ্যাক করে। কিন্তু এরপর যা ঘটেছিল তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 2009 সালে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে তৈরি ক্যাপ্টেন ফিলিপস মুভি, যা কেবল একটি মুভি নয়, বরং এটি সেই সত্য ঘটনা যেখানে কিভাবে মাইন্ড গেম খেলে প্রাণে বাঁচা যায় তারই বাস্তব উদাহরণ। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করুন, কারণ আগামীতে আমি এরকম দারুণ দারুণ গল্প নিয়ে ফিরে আসবো আমার এই চ্যানেলে। সিনেমার শুরুতে দেখি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস আর তার ওয়াইফ অ্যান্ড্রিয়াকে। অ্যান্ড্রিয়া তাকে পোর্টে রেখে তারপর চলে যায়। এখানে ক্যাপ্টেন রিচার্ডকে একটা আমেরিকান কার্গো জাহাজ, যার নাম মার্স্ক অ্যালাবামা, সেটিকে ওমান থেকে কেনিয়া নিয়ে যেতে হতো। এরপর দেখি একদল সোমালিয়ান জলদস্যু যারা নিজেদের মধ্যে ঠিক করে নেয় যে এই মিশনে অর্থাৎ ওই হাইজ্যাকিংয়ে কে কে যাবে। সেই দলে লিড করে মুসি নামে একটি ছেলে। বাস্তবে এই মুসির বয়স ছিল 18। তারা 7-8 জন দুটো স্পিডবোটে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়। তাদের লক্ষ্য হলো একটা বড় কন্টেনার জাহাজকে হাইজ্যাক করা আর তা থেকে অনেক বেশি অ্যামাউন্টের মুক্তিপণ চাওয়া। অন্যদিকে ওমান বন্দরে দেখি ক্যাপ্টেন সেখানে পৌঁছে গেছে। সে দেখে ওই জাহাজগুলোতে তখন কন্টেনার লোড করা হচ্ছে। ক্যাপ্টেন জাহাজের কন্ট্রোল রুমে যায়, সেখানে বাকি ক্রুদের সাথে দেখা করে। আচ্ছা, এখানে বলে রাখি, সেসব সময়ে হর্ন অফ আফ্রিকা নামক জায়গায় সামুদ্রিক জলদস্যুদের উৎপাত সম্পর্কে ক্যাপ্টেনের জানা ছিল, তাই সে সাবধান হয় আর জাহাজের সিকিউরিটি বাড়াতে বলে। জাহাজে তারা 16 থেকে 17 জন ক্রু মেম্বার ছিল, কিন্তু এখানে বিষয় হচ্ছে তাদের কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না। এরপর জাহাজের সমস্ত নোঙর সরিয়ে নিয়ে ইঞ্জিন চালু করা হয় এবং জাহাজটি তার যাত্রা শুরু করে। ক্যাপ্টেন কিছু সময় অন্তর অন্তর তার দলের সদস্যদের কাছ থেকে জাহাজের অবস্থান সম্পর্কে আপডেট নিতে থাকে। আর এরকম করে জাহাজটি যখন তাদের যাত্রাপথে অনেকটাই এগিয়ে, তখন হঠাৎ করে জাহাজের রেডার সিগন্যাল দিতে থাকে। জাহাজের ক্রু রেডার স্ক্যান করে আর ক্যাপ্টেন রিচার্ড দূরবীন নিয়ে সমুদ্রের দিকে দেখে দুটো ছোট বোট খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। ক্যাপ্টেন ভাবে যে এটা কোনো মাছ ধরা জেলেদের বোট হতে পারে, তাই সেটা চেক করার জন্য জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মাইককে বলে জাহাজটি 5 ডিগ্রি লেফট টার্ন নিয়ে চালাতে। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো ওই বোটগুলোও সেদিকে ঘুরে তাদের দিকেই আসছে। আর ক্যাপ্টেনের তখন সন্দেহ শুরু হয়। ক্যাপ্টেন রিচার্ডের অর্ডারে জাহাজটি তার ম্যাক্সিমাম স্পিডে চালাতে শুরু করে। তারা মেরিন পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তখন ক্যাপ্টেন একটা বুদ্ধি বের করে। সে একটা ফোন কলের অ্যাক্টিং করে, যেখানে সে নেভি অফিসারের সাথে কথা বলে আর নিজেই তার কণ্ঠস্বর পরিবর্তন করে নিজের কথায় সাড়া দেন। কলে তিনি বলেন যে দুটি বোট তাদের পিছু নিয়েছে, সেখানে 7 থেকে 8 জন লোক বোটে আছে আর তাদের হাতে অনেক অস্ত্র এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাহায্যের প্রয়োজন। এর জবাবে নিজেই বলে যে 5 মিনিটের মধ্যে একটি নেভি হেলিকপ্টার সেখানে পৌঁছাচ্ছে। আর এসব কথা সেই জলদস্যুদের রেডিও ফোনে শোনা যাচ্ছিল। এসব শোনার পর ভয়ে একটি বোট ইউটার্ন নিয়ে পালিয়ে যায়, কিন্তু সেখানে মুসির বোট ফিরে যায় না। সে তার বোটের স্পিড অনেক বাড়িয়ে দেয়, যার ফলে তার বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মুসি তাদের দলের একজনকে যত তাড়াতাড়ি সম্ভব বোটের ইঞ্জিনটি ঠিক করতে বলে। তাদের বোট খারাপ হয়ে যাওয়ায় ক্যাপ্টেন আর তার সঙ্গীরা কিছুটা সময় পায়। এখন তারা সকলেই আলোচনা করে যে এবার তারা কী করবে। আর কিছুক্ষণ পর জলদস্যুরা আবার জাহাজের দিকে এগোতে থাকে। সম্ভবত তাদের ইঞ্জিনটি ঠিক করা হয়ে যায়। এই সময় মেরিন পুলিশের সাথে যোগাযোগ করা হয়। ক্যাপ্টেন রিচার্ড ঘটনাটি পুলিশকে জানায়। আর এখন তারা অনেক কাছে চলে আসে। এই সময় রেডিওতে আওয়াজ আসে যা ওই ডাকাতদের ছিল। তারা জাহাজটিকে থামাতে বলে, কারণ তখন জাহাজটি স্পিডে চলছিল, তাই তারা জাহাজের উপর হামলা শুরু করে। জাহাজে তখন অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়। তখন বাকি সব ক্রু সেফ রুমের দিকে দৌড়ে যেতে থাকে। জাহাজে জলকামান চালানো হয়। জলদস্যুরা তাদের বোটটি একদম জাহাজের কাছে নিয়ে চলে আসে। এদিকে জাহাজের স্টিয়ারিং একবার বাম দিক ডান দিক করে সাইড সাইড করে ঘোরানো হচ্ছে, আর এই ট্রিকে তাদের স্পিডবোটটি ডুবে যায়। জাহাজের মধ্যে সমস্ত ক্রু তাদের সাধ্যমতো চেষ্টা করে তাদের আটকানোর জন্য, কিন্তু তাদের আটকানো যায় না, কারণ ততক্ষণে ওই 4 জন অ্যালাবামাতে উঠে পড়েছে। তবে পুলিশের থেকে সাহায্য আসতে অনেক সময় লাগবে, কারণ ইতিমধ্যেই তারা সমুদ্রে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। তাই ক্যাপ্টেন সমস্ত ক্রুদের ফোনে বলে, সবাই একসাথে থাকো, সব ঠিক হয়ে যাবে, আর আমি যতক্ষণ না বলবো কেউ বাইরে বেরিয়ে আসবে না।
ততক্ষণে জলদস্যুরা হাতে AK-47 নিয়ে এগিয়ে আসে। তারা রাস্তায় সমস্ত তালা দেওয়া গেটগুলো গুলি করে উড়িয়ে দেয় আর কন্ট্রোল রুমের ভেতরে চলে আসে। ক্যাপ্টেন রিচার্ড এবং কন্ট্রোল রুমে উপস্থিত আরও 2 ক্রুকে জলদস্যুরা বন্দুক তাক করে। এখন মুসি ক্যাপ্টেন রিচার্ডের সাথে ডিল করে, বলে আমি কাউকে মারবো না, বিনিময়ে আমার টাকা লাগবে। এতে ক্যাপ্টেন বলে আমাদের জাহাজে $30,000 আছে, যদি তুমি চাও তুমি ওটা নিয়ে যেতে পারো। কিন্তু মুসি বলে যে তারা ভিখারি নয়। বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন যে তারা কোনো বড়সড় অ্যামাউন্ট দাবি করবে, আর তা না নিয়ে তারা এখান থেকে যাবার নয়। আর এখন হঠাৎ করে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, যেটা চিফ ইঞ্জিনিয়ার মাইক করে, যাতে করে ওই জাহাজটি আর এগিয়ে নিয়ে না যেতে পারে। তখন মুসি জাহাজটি তল্লাশি করতে চায়। তার সন্দেহ হয় যে এই জাহাজে আরও লোক আছে আর তারা কোথাও লুকিয়ে আছে। এর জন্য সে ক্যাপ্টেনকে তার সাথে নিয়ে যায়, বলে আমি ইঞ্জিন রুমটি তল্লাশি করতে চাই। এতে ক্যাপ্টেন একটু ভয় পায়, কারণ ইঞ্জিন রুমে বাকি ক্রু লুকিয়েছিল। ইঞ্জিন রুমে প্রবেশ করার পর একজন জলদস্যু গুরুতর আহত হয়, কারণ কেউ কাঁচ ভেঙে সেখানে ফেলে দিয়েছে। ইতিমধ্যে মাইককে দেখা যায় যে ডেকের জেনারেটর কেটে ফেলতে যাচ্ছিল, যাতে পুরো জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্ধকারের কারণে ইঞ্জিন রুমে বসে থাকা বাকি ক্রুদের জলদস্যুরা দেখতে না পায়। মাইক জেনারেটরের কাছে পৌঁছায় এবং জেনারেটরের ফিউজটি খুলে দেয়, যার ফলে জাহাজের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এখন জলদস্যুদের জন্য অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তাদের ওই আহত সঙ্গী যন্ত্রণায় চিৎকার করছিল, আর সে ক্যাপ্টেনকে বলে তার সঙ্গীকে কন্ট্রোল রুমে নিয়ে যেতে এবং নাজি নামে এক সঙ্গীকে নিচে নেমে যেতে বলে। আসলে নাজি কন্ট্রোল রুমে 2জন ক্রুকে বন্দুক তাক করে আটকে রেখেছিল, আর এখন মুসি একা ইঞ্জিন রুমে তল্লাশি শুরু করে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে ইঞ্জিন রুমে ইঞ্জিনিয়ার মাইক মুসিকে ধরে ফেলে। সে ওখানে লুকিয়েছিল আর তাকে বেঁধে রেখে বাকি ক্রুদের সাথে সেফ রুমে আটকে রাখে। এদিকে বাকি সঙ্গীরা মুসিকে না পেয়ে ডিসপারেট হয়ে যায়। নাজি জিজ্ঞেস করে আমাদের ক্যাপ্টেন কোথায়। এখন কন্ট্রোল রুমের রেডিও ফোনে তার ধরা পড়ার খবর জানানো হয়। মুসি তার সঙ্গী নাজিকে যে কোনো উপায়ে তাকে সেখান থেকে বের করে আনতে বলে। এখন ক্যাপ্টেন মুসিকে বলে যে সে তাকে এবং তার সঙ্গীদের $30,000 সাথে একটি লাইফ বোট দিয়ে এখান থেকে যেতে দিতে পারে, আর তারা এই প্রস্তাবে রাজি হয়। বন্ধুরা, আমার মনে হয় ক্যাপ্টেন রিচার্ড এখানে এই চুক্তি দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছিল, কারণ ওই 4 জনের বোট যেহেতু ডুবে গেছিল, তাই তাদের লাইফ বোট দিয়ে ফিরে যেতে দেয়, কারণ জাহাজে লাইফ বোট রাখা ছিল। আর মুসিকে আটকে রেখে তাদের কোনো লাভ হতো না, কারণ তাদের কাছে এখন কন্ট্রোল রুমে বন্দুক হাতে নাজি ছিল, তাই মুসির কিছু হলে নাজিও তাদেরকে মেরে ফেলতো। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আচ্ছা, লাইফ বোট প্রস্তুত করা হয়। এখন নাজি ক্যাপ্টেনকে তার সাথে নিয়ে যায় এবং বলে যে যতক্ষণ না মুসিকে তাদের হাতে ফেরত দেওয়া হবে ততক্ষণ ক্যাপ্টেনকে তারা ছাড়বে না। এরপর মুসিকে বাকি ক্রু মেম্বার্সরা ছেড়ে দেয়, আর মুসি বোটের মধ্যে যায়। যে সময় ক্যাপ্টেন লাইফ বোটের ভেতরে ছিল আর তাদেরকে বুঝিয়ে দিচ্ছিল লাইফ বোট কিভাবে চালাতে হবে। আর এই সুযোগে এই 4 জলদস্যু ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নেয় আর লাইফ বোট নিচে নামিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা সমুদ্রে একটি নেভি জাহাজ দেখতে পাই। এই জাহাজের কন্ট্রোল রুমে জানানো হয় ক্যাপ্টেনকে কিডন্যাপ করা হয়েছে। আমরা দেখি লাইফ বোটের ভেতরে মুসি ক্যাপ্টেনকে সোমালিয়ায় নিয়ে যাওয়ার কথা বলছে এবং ক্যাপ্টেনের বিনিময়ে বিশাল মুক্তিপণ দাবি করবে। এদিকে নেভি ক্যাপ্টেন রিচার্ডকে বাঁচানোর জন্য ক্রমাগত চেষ্টা করছে, তবে ক্যাপ্টেনকে উদ্ধারের অভিযান এত সহজ ছিল না, তাই নেভি মুসির সাথে কথা বলতে থাকে। এখন ক্যাপ্টেনের বিনিময়ে তারা $10 মিলিয়ন দাবি করে। নেভি তাদের লাইফ বোটটিকে ঘিরে ফেলে। ক্যাপ্টেন বলে এখনো সময় আছে, সারেন্ডার করে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্যাপ্টেনও বুঝতে পারে মুসি কোনোভাবেই তাকে ছাড়বে না। এরপর টয়লেট যাবে বলে ক্যাপ্টেন বাইরে বেরিয়ে আসে, আর সেখানে একজন ইতিমধ্যেই পাহারা দিচ্ছিল, যাকে ঠেলে জলে ফেলে দিয়ে নিজেও ঝাঁপিয়ে যায়। নাজি ক্যাপ্টেনের ওপর গুলি চালাতে শুরু করে, মুসি তাকে আটকায় আর নিজে জলে ঝাঁপ দেয় আর ক্যাপ্টেনকে ধরে ফেলে আর তাকে বোটে ফিরিয়ে নিয়ে আসে। ভেতরে নিয়ে যাওয়ার পর নাজি ক্যাপ্টেনকে মারধর শুরু করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু মুসি তাকে আটকায়, কারণ যদি ক্যাপ্টেনের কিছু হয়ে যায় তাহলে সে তার টাকা পাবে না। এখানে নেভি থেকে এই জলদস্যুদের সাথে যোগাযোগ করা হচ্ছিল এবং বারবার সারেন্ডার করতে বলছিল। ইতিমধ্যেই একটি নেভি হেলিকপ্টার বোটের কাছে আসে। এরপরে মুসি ক্যাপ্টেনকে বের করে আনে, আর আমরা দেখি ক্যাপ্টেনের মাথায় বন্দুক তাক করা আছে। তারা ক্যাপ্টেনকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল আর বলছিল যে যদি তারা চালাকি করার চেষ্টা করে তবে ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলবো। তবে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত নেভির কাছে ক্যাপ্টেনকে বেঁচে ফেরানো খুবই কঠিন কাজ ছিল, তাই তারা হেলিকপ্টারটি ফিরিয়ে দেয়। ক্যাপ্টেনকে বোটের ভিতরে নিয়ে যাওয়ার পর মুসি ক্যাপ্টেনকে মারধর করে। এমন সময় রেডিওতে একজন নেভি অফিসার মুসিকে বলে যে আমি নেগোসিয়েটর, আমি টাকার ব্যাপারে কথা বলবো, কিন্তু ক্যাপ্টেনের যেন কোনো কিছু না হয়।
আর আবহাওয়াও খারাপ হতে চলেছে, তাই তোমরা সবাই তোমাদের টাকা নিয়ে এখান থেকে চলে যাও আর ক্যাপ্টেনকে ছেড়ে দাও। কিন্তু নাজি একথা বিশ্বাস করে না আর বলে যে এটা তাদের প্ল্যান, তারা কোনো টাকা দেবে না। তবে ওই জলদস্যুদের কাছে এখন আর কোনো উপায় ছিল না। এদিকে নেভির স্নাইপার কমান্ডো ওই 4 জনের দিকে লক্ষ্য করে পজিশন নিচ্ছিল। এরপর নেভির কিছু লোককে তাদের সাথে ব্যাপারটা মিটমাট করার জন্য তাদের কাছে পাঠায়। এখানে একজন নেভি অফিসার তাদের ক্যাপ্টেন মুশিকে বের হয়ে আসতে বলে। ইতিমধ্যে কিছু কমান্ডো একটি বোটে চেপে লুকিয়ে তাদের লাইফ বোটটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, যাতে বোটটি তাদের নিয়ন্ত্রণে আসে। নেভি অফিসার মুশিকে বলে যে তোমাদের বস আমাদের জাহাজে আছে, সেখানে চলো টাকার ব্যাপারটা ফাইনাল করতে। অফিসার তাকে রাজি করায় এবং মুশিকে তাদের সঙ্গে নিয়ে যায়। আসলে এটা তাদের একটা প্ল্যান ছিল। এভাবে ক্যাপ্টেনও কিছুটা নিরাপদ হয়, কারণ তাদের ক্যাপ্টেন মুশি এখন নেভিদের হাতে। নেভি অফিসার রেডিওতে তাদের সাথে কথা বলতে থাকে। সে বলে তাদের বোট তারা সাথে নিয়ে যাচ্ছে এবং সবাই যেন তাদের নিজেদের সিটে বসে থাকে। এখানে স্নাইপার কমান্ডোরা তাদের টার্গেট সেট করতে থাকে। এখন নাজি নেভি হেলিকপ্টার দেখে সন্দেহ করে, তাই বোটে থাকা ক্যাপ্টেনকে প্রচুর মারধর শুরু করে। এভাবে মেরে ক্যাপ্টেনকে অনেক নির্যাতন করার পর তারা তার হাতে দড়ি বেঁধে রেখে দেয়। এখানে স্নাইপার কমান্ডোরা ক্রমাগত টার্গেট ফিক্স করে গুলি করার চেষ্টা করছিল। যদিও তাদের টার্গেটে 2 জন লোক ছিল, আর 2 জনকে মারলে 3য় জন ক্যাপ্টেনকে মেরে ফেলতে পারে, তাই তাদের 3 জনকে একসাথে টার্গেটে রেখে গুলি করতে হবে। এখন বোটের ভেতরে 3 জলদস্যু ক্যাপ্টেনের সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করছিল। তার হাত বেঁধে দিয়ে তাকে বোটের ছাদে ঝুলিয়ে দেয়, তারপর তার চোখ বেঁধে দেয়। আর এত অত্যাচারের পর সম্ভবত ক্যাপ্টেন মারাই যাচ্ছিল। এখানে স্নাইপারদের টার্গেট কোনোভাবেই 3য় ব্যক্তির দিকে সম্ভব হচ্ছিল না। নাজি তাকে মেরে ফেলার জন্য বন্দুক তাক করে। ঠিক এমন সময় একটা কাণ্ড ঘটে। তারা লাইফ বোটে বেঁধে রাখা দড়িটা ঢিল করে, যার ফলে এই 3য় ব্যক্তি শটে চলে আসে। আর তারা দেরি না করে সঙ্গে সঙ্গে ওই 3 জনের মাথায় একসাথে শ্যুট করে। পুলিশ বোটে পৌঁছায় আর ক্যাপ্টেনকে উদ্ধার করে জাহাজে ফিরিয়ে নিয়ে আসে। তারপর তার মেডিকেল চেক আপ হয়। ক্যাপ্টেন এখনো পর্যন্ত এই পুরো বিষয় নিয়ে শকড হয়ে আছে। মুশিকে গ্রেফতার করে আমেরিকা নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, এই উদ্ধার কার্যে আমেরিকান নেভির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে কারণে ক্যাপ্টেন বেঁচে ফেরে। আর ক্যাপ্টেনের উপস্থিত বুদ্ধি, তার নেওয়া সিদ্ধান্তগুলো বিশ্বের জন্য অনুপ্রেরণা সঞ্চয় করেছে, যাতে সে নিজেকে এমনকি তার সঙ্গীদেরকেও ওই ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে। বন্ধুরা, আশা করি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান।